ওকে। তাহলে সরি ভাই। চলেন আমরা হ্যাঁ, মোটামুটি আমি ওই পর্বটা শেষ করছি। চলেন আমরা কিছু প্রশ্ন দেখে নিই এবার। IELTS জি। ছাড়া ক্যানাডায় যাওয়া যাবে কিনা? হ্যাঁ, IELTS ছাড়া ক্যানাডায় অবশ্যই যাওয়া যাবে। নো প্রবলেম এট অল ইনশাআল্লাহ। অবশ্যই IELTS ছাড়া পসিবল ক্যানাডায় আসা। MOI দিয়ে অবশ্যই পসিবল। কাজের সুযোগ কেমন আছে অলরেডি বলেছি। ভালোই কাজের সুযোগ আছে। আপনারা কি ভিসা নিয়ে কাজ করেন? হ্যাঁ, আমরা কানাডার ভিসা নিয়ে অবশ্যই কাজ করি আলহামদুলিল্লাহ। 5.5 দিয়ে কি ভিসা পাওয়া পসিবল? হেলিকপ্টার ড্রাইভার। হেলিকপ্টার হুম, হুম। ড্রাইভার আমাদের প্রয়োজন নাই। সো 5.5 দিয়ে আসলে পসিবল না। আচ্ছা আর ভাই, সেক্ষেত্রে মিনিমাম স্কোরটা এখন বলে দিচ্ছি। নাজমুল ইসলাম ভাইয়া বলছেন ওখানে যে, কত বছরের স্টাডি গ্যাপ কানাডা অ্যাকসেপ্ট করে? 50 বছরের অ্যাকসেপ্ট করে। নো প্রবলেম ইনশাআল্লাহ। অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান এক্সপ্লেইন ইট। আমাদের এখানে ওপেন কান্ট্রি। আমাদের এখানে মজার ব্যাপার যেটা হচ্ছে যে, আপনি জবে থাকবেন, লেখাপড়ায় যাবেন, লেখাপড়া থেকে ব্যাক করবেন জবে, জব থেকে আবার লেখাপড়ায় আসবেন, রিটায়ারমেন্ট এ চলে যাবেন, রিটায়ারমেন্ট থেকে আবার লেখাপড়ায় আসবেন। ইটস ওকে ইন আওয়ার কান্ট্রি। বাট ইউ নিড টু এক্সপ্লেইন দ্যাট, রাইট? ব্যাংক স্টেটমেন্ট কত লাগবে? ব্যাংক স্টেটমেন্টের হিসাবটা বলে দিই, খুব সহজ। ব্যাংক স্টেটমেন্ট এবং IELTS এর দুটোর কথা এক জায়গায় বলে দিচ্ছি। ব্যাংক স্টেটমেন্ট, IELTS এর কথা। IELTS হচ্ছে আপনার মাথায় রাখতে হবে, বর্তমানে যদি আপনি মাস্টার্স প্রোগ্রাম টার্গেট করেন, ট্রাই করেন 7, ওভারঅল 7 পাওয়ার জন্য। নো ব্যান লেস দেন 6.5। আর যদি আপনি ব্যাচেলর প্রোগ্রাম টার্গেট করেন, ওভারঅল 6.5, নো ব্যান লেস দেন 6। কলেজ প্রোগ্রামগুলো যদি টার্গেট করেন, ওভারঅল 6, নো ব্যান লেস দেন 6। এটা টার্গেট করেন। এইটা বেস্ট। ওকে? ভিসা রেশিও কেমন? আমাদের আলহামদুলিল্লাহ 100%, অন্যদের ব্যাপারে জানি না। স্পল সহ যেতে কত ব্যাংক ব্যালেন্স লাগবে? এটার স্পেসিফিক হিসাব আছে। এটার স্পেসিফিক হিসাব আছে। অর্থাৎ ২ জন হলে কত, ৩ জন হলে কত, ৪ জন হলে কত, এটা ক্যালকুলেট করে বলতে হয়। আর্টস সাবজেক্টের স্টুডেন্টের কোনো অপরচুনিটি আছে কিনা? আর্টস সাবজেক্টের স্টুডেন্ট অপরচুনিটি আছে। Are there scholarship or financial aid options available for international students Canada? হ্যাঁ, আমি একটা এখানে কি শো করা যাবে? আমার মনে হয় শো করা যাবে। আমি একটা ওয়েবসাইট শো করতে চাই, যেখানে আমি আপনাদেরকে দেখাতে চাই যে কি ধরনের আম আমরা international scholarship opportunities for all of us. Let me show you that. I জি। think I can share the screen. Okay. Share screen. তো window, this one. Okay. স্ক্রিনে এখন যাচ্ছে। So এই জায়গাটার মধ্যে, this is the website that we are getting, right? We're getting in the screen, right now, I believe. না ভাই, মনে হয় দেখা যাচ্ছে না এখনো। Okay. So I'm sharing the screen right now. So এই স্ক্রিনে এখানে ইন্টারন্যাশনাল স্কলারশিপ অপরচুনিটিস ফর নন ক্যানাডিয়ানস বলতে আমাদের বাংলাদেশি ভাই বোন, যারা ক্যানাডিয়ান না, তাদের জন্য আচ্ছা। এখানে সবগুলো আপনার মানে যতগুলো স্কলারশিপ অ্যাভেইলেবল আছে, সবগুলো এখানে লিস্টেড করা আছে উইথ প্রপার লিংক। ক্লিক করে ঢুকলেই দেখতে পাবেন যে এখানে কোন জায়গায় আপনাকে কি করতে হবে, আপনার কি যোগ্যতা থাকবে, আপনাকে কি অ্যাপ্লিকেশন করতে হবে, এভরিথিং কিন্তু এটা এখানে আছে। সো আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন কানাডার যতগুলো স্কলারশিপ আপনি পাবেন নন ক্যানাডিয়ান হিসেবে, সবগুলো এখানে লিস্টেড করা আছে আপনাদের জন্য ইন ডিটেইলে। So you guys can have a look, no problem at all at any given time. Okay, so this is the link that you need to follow for your scholarship. Okay, so হ্যাঁ। এইটা আমি show করলাম সবাইকে, stop sharing. Okay, এরপরে ভাইয়া, এটা কি পসিবল যে আপনি কাইন্ডলি যদি লিংকটা আমাদের কমেন্টসে দিয়ে দিতেন, লাইভে কমেন্ট সেশনে? আমি যেটা করতে পারি, চ্যাট উইথ এভরিওয়ান ইন দ্য স্টুডিও দিয়ে দিয়েছি। প্লিজ আপনি এটা একটু দিয়ে দেন। আমি দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা। কাইন্ডলি। ওকে। জি, জি। এই জিনিসটা হয়ে গেল এইটা। তারপরে মিজমাল হোসেন অনেক জিজ্ঞাসা করছেন, IELTS ছাড়া আবেদন করা যাবে কিনা? যাবে বলেছি। ভিসা রেশিও ঠিক আছে, সমস্যা নেই। ইউকে থেকে স্টুডেন্ট ভিসা এপ্লাই করতে ব্যাংক ব্যালেন্স কি দেখাতে হবে? ইউকে থেকে কি এপ্লাই করা যাবে? হ্যাঁ, ইউকে থেকে এপ্লাই করা যাবে। বাংলাদেশ থেকে এপ্লাই না আসলে। ইউকে থেকে এপ্লাই করা যাবে। নো প্রবলেম এট অল। এটা নিয়ে মাথা ব্যথা নেই। যেকোনো কান্ট্রি থেকে আপনি কানাডার স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা কোনো সমস্যাই না। আম নূর নাহার বলছে, সরি, বিবি স্টুডেন্টরা কিভাবে সেটেল হতে পারবেন? ওইখানে ব্যাংক ব্যালেন্স কত দেখাতে হবে ভাইয়া? কস্ট লিভিং কেমন হবে? খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। বিবি না, এটা স্টুডেন্ট, ভাই কমন কোশ্চেন, হ্যাঁ। মোটামুটি সবাই এটা কোশ্চেন করে থাকে। বিবি স্টুডেন্টরা এখানে সেটেল ডাউন করতে পারবেন। বাট দ্য ওভারঅল ক্যানাডার সিচুয়েশনটা একটু ডিফারেন্ট বর্তমানে। সেটা হচ্ছে আপনার ক্যানাডা যেই ধরনের বা যেই স্কিল সেটের মানুষ চাচ্ছে, সেই ধরনের বা সেই স্কিল সেটের মানুষগুলো ক্যানাডায় খুব সহজে দ্রুততম সময়ে সেটেল ডাউন করবে।
বা যে ধরনের মানুষ চাচ্ছেন না, তারা কিন্তু সেটেল ডাউন করতে ঝামেলাই পোহাতে হবে। সো আপনি যদি বিবিএ ব্যাকগ্রাউন্ডের হন এবং আপনার কাছে যদি ওই ধরনের ট্রান্সফারেবল স্কিলস না থাকে, তাহলে কিন্তু ইট ইস রিয়েলি টাফ। ধরেন আপনি ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়ালেখা করেছেন, কানাডায় আপনি সেটেল ডাউন করতে পারবেন না। ধরেন আপনি হিউম্যান রিসোর্স নিয়ে পড়ালেখা করতে আসছেন, আপনি কানাডায় সেটেল ডাউন করতে পারবেন না, সিওর শট। মানে ধরেই নেন। ধরেন আপনি মার্কেটিং নিয়ে এখানে কোনো পড়ালেখা করছেন, ইট উইল বি রিয়েলি টাফ ফর ইউ টু সেটেল ডাউন ইন কানাডা বিকজ আপনার পিআর পাথওয়েজ খুলবে না সামনে। এক্সট্রিমলি ইম্পোর্টেন্ট এইজন্য যে আপনি যে লেখাপড়াটা করছেন এখন, এখান থেকে সামনের পরবর্তী প্ল্যানিংটা কি হবে? মিনিমাম ৫ বছরের প্ল্যানিংটা কি হবে? এটা খুব জরুরি। ব্যাংক ব্যালেন্স আমি আগেই বলেছি, ইট হ্যাজ টু বি কাউন্টেড। এটা হিসাব করা লাগবে। আর কি বলেছেন? ভাইয়া আমি এটার সাথে একটা কোশ্চেন অ্যাড করি আপনাকে, হুম। সেটা হলো আমি রিসেন্টলি আসলে আমি জানি না কতটুকু অথেন্টিক, যেটা এই লিভিং এক্সপেন্সের জন্য যে ব্যাংক ব্যালেন্সটা শো করতে হয়, সেটা নাকি 10,000 কানাডিয়ান ডলার থেকে 20,635 হয়েছে। এটা ১ এইটা বছর কি- আগের নিউজ। হ্যাঁ, এটা ১ বছর আগের মানে নিউজ। এখন তো এটাই আছে তাই না? হ্যাঁ, ওই যে ওটা হিসাব করে বলতে হবে এইজন্য। এটা ১ বছর আগে থেকে যে এটা বাড়ানোর উদ্দেশ্যই হচ্ছে যে সকল স্টুডেন্টদের আসলে এবিলিটি নাই, জি। তারা যেন নাই আসে একদম। ঠিক আছে? এবং এটা অন্যতম একটা রিজন হচ্ছে যে আপনার আ আ যে সকল ছাত্রছাত্রীরা অল্প একটু ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে, ব্যাংক ফান্ড দেখিয়ে চলে আসে তাদেরকে যেন প্রহিবিট করা যায়। এটাই টার্গেট। আচ্ছা ওকে। আর কি কোয়েশ্চেন আছে? আচ্ছা, আর হলো আমি কিছু নোট ডাউন করে রেখেছিলাম আগে, সেটার উপর একটু কোশ্চেন গুলো করি। সেটা হলো পাবলিক কলেজ গুলোতে নাকি এখন আর যেটা 3 ইয়ার্স এর পিজিডব্লিউপি দিচ্ছে না, এটাতে কি দিচ্ছে, কোনো ইফেক্ট দিচ্ছে? দিচ্ছে, দিচ্ছে। আচ্ছা আচ্ছা না, আমাকে কোশ্চেন করেছিল একজন যে আসলে এটা কি বন্ধ হয়ে পিজিডব্লিউপি গিয়েছে কিনা। অবশ্যই দিচ্ছে। পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট অবশ্যই দিচ্ছে। দিচ্ছে না এই কথাটা ভুল। অবশ্যই দিচ্ছে। স্পেসিফিক সাবজেক্ট আছে এগুলোর জন্য আলাদা করে। রাইট? আচ্ছা আচ্ছা সিপ কোড মেইনটেইন করতে হয়। সবগুলোতেই দিচ্ছে। নো প্রবলেম এট অল। দিচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে স্পেসিফিক সিপ কোড আছে। সেই সিপ কোডের আন্ডারে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আপনি ওইভাবে করে আসতে হবে। হ্যাঁ, জি জি। ওইভাবে করে আসতে হবে। আরেকটা জিনিস ভাই, যে 20 ঘন্টা ওয়ার্ক আওয়ার থেকে 24 আওয়ার্স ওয়ার্ক ইটস গুড আওয়ার। নিউজ। ইটস এ গুড নিউজ। ইয়া, ইটস এ গুড তো নিউজ ফর ভাই এটা কি আসলে আরো যারা স্টুডেন্টকে এনকারেজ করা হচ্ছে, এদিক থেকে কিছু রুলস দিয়ে স্টুডেন্টদেরকে মানে ইমিগ্রেন্ট জন্য কমানো হচ্ছে, আমরা ব্যাপারটা যতটুকু এরকম দেখতে না। পাচ্ছি? ব্যাপারটা এরকম না। ইউ সি ২০ ঘন্টা কাজ করাটা আসলে এটা একাডেমিক কোনো আইনে পড়ে না। ২০ আচ্ছা ঘন্টা কাজ করা কোনো সেন্সিবল মানুষের মধ্যে পড়ে না। এটা একটা ভুল জিনিস ছিল। আপনি আচ্ছা ৮ ঘন্টা করে কাউন্ট করলে হয় ১৬ ঘন্টায় আসেন, না হলে ২৪ ঘন্টায় যান। 24 আওয়ার, জি জি। ইয়া, আপনি ৩ দিন কাজ করতে দেন। আপনি ২০ ঘন্টাটা কিভাবে এটা কাজ করতে দিলেন? এটা কি ধরনের টাইমিং দিলেন? তাই না? সো ইট হ্যাজ টু বি লেজিটিমেট, তাই না? এবং এটা করা হইছে ইউরোপীয় যেই আইনটা আছে, আপনি জানেন ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে 24 আওয়ার্স এর হিসাবটা 24 আছে। আওয়ার্স, জি জি। হ্যাঁ, ওখান থেকে হিসাবটা দেওয়া হইছে। এবং ইউকে তো এখনো 20 আওয়ার্স। তো আমি দেখেছি অনেক এমপ্লয়ার দ্বারা করে কি বলে যে তুমি আইদার 1.5 ডে করো, অথবা রেস্ট অফ দ্য মান্থ তুমি এটা একটা ক্যাশে নাও। মানে একটা এটা কেমন হেডেক হয়ে লাগে? যায় আসলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ভাই মানে কানাডিয়ান গভর্নমেন্টের বর্তমান প্ল্যান কি? কারণ অলরেডি আমরা দেখছি যে প্রেসিডেন্ট মানে চেঞ্জ আসছে, পলিটিক্যালি অনেক চেঞ্জ কানাডা আসতেছে সেক্ষেত্রে। গভর্নমেন্টের বর্তমান প্ল্যান হচ্ছে যেভাবেই হোক ইমিগ্রেশন এই যে ভুল ইমিগ্রেশন হচ্ছে এটা জি থামানো এবং এটা তারা সমর্থ হয়ে যাচ্ছে অলরেডি আলহামদুলিল্লাহ। প্রচুর পরিমাণ স্টুডেন্ট কাট ডাউন করে ফেলছে। প্রচুর পরিমাণ স্টুডেন্ট কাট ডাউন করে ফেলছে। সাথে অ্যান্ড বিলিভ মি অনেকেই মনে করে কানাডা একবার যেতে পারলেই হয়েছে। ওখানে গিয়ে আমি রিফিউজি ক্লেম করে দেব। একেবারে ভুল। গত ১ বছর এবং এখন পর্যন্ত যে পরিমাণ রিফিউজি এদেরকে ডিপোর্ট করা হচ্ছে কল্পনাতীত। কেস সবাই হেরে যাচ্ছে। সবাইকে ফিরে যেতে হচ্ছে। জি সবাইকে ফিরে যেতে হচ্ছে এবং পুলিশ দিয়ে ধরিয়ে ফিরিয়ে দিচ্ছে এদেরকে। আপনি দেখেছেন যে আমেরিকাতে কিন্তু নরমাল এয়ারলাইনে পাঠায় নাই। তাই না? হ্যাঁ হ্যাঁ, হাত আর্মি পা বেঁধে লাইন পাঠাচ্ছে। একদম হাত পা বেঁধে পাঠায়। সেইম জিনিস কানাডাও করবে। কানাডা তো আবার আচ্ছা আমেরিকার জন্য ওয়েট করে সবকিছুর। তারা তাদেরকে ফলো করে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সেম জিনিস তো ভাই এই যে তার মানে বাংলাদেশ যে 7 নম্বরের লিস্টে ছিল, আমি আপনার একটা পোস্ট দেখেছিলাম, এখনো মনে আছে, যে যারা স্টাডি ভিসে গিয়েছে কিন্তু পরে আর কন্টিনিউ করে না, তার মধ্যে বাংলাদেশ 7 নম্বর। তো এটাতে কি মানে আমাদের যারা স্টুডেন্ট পরবর্তীতে বা এখন অ্যাপ্লাই করবে, এটা কি তাদের জন্য কোনো ইম্প্যাক্ট আসবে কিনা তাদের আপনার উপর? আল্লাহ এটা তো ইমপ্যাক্ট এর ব্যাপার কি? বাংলাদেশ যে একটা আ মানে মানে আমি একটা জিনিস এখানে আলোচনা করি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনলে
আপনার কাছে একটা ডিফারেন্ট একটা আবহাওয়া মনে হয়, তাই না? জি। তাই না? আর সোশ্যাল মিডিয়াতে অন্যরকম। হ্যাঁ, দেন আচ্ছা। আর একটা জিনিস খেয়াল করেন, আর ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে জায়গাটায় পজিশন দিচ্ছেন সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার জায়গায় একটা কাজ করতেছেন, রাইট? জি। আচ্ছা। সো চিন্তা করুন তো যে আমাদের কোন প্রাইম মিনিস্টার এইভাবে কথা বলতেন? কোন প্রাইম মিনিস্টার এভাবে কথা বলার কেউ করে না। সময় আচ্ছা, আপনি জানেন এসডিএস স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম নামে আমাদের একটা স্ট্রিম ছিল, রাইট? সেই স্ট্রিমটা ভারত পেয়েছিল, আপনার পাকিস্তান পেয়েছিল, নেপাল পেয়েছিল, শ্রীলঙ্কা পেয়েছিল, ইন্দোনেশিয়া এগুলো সবাই পেয়েছিল বলতে গেলে। মাঝখান দিয়ে বাংলাদেশ পেয়েছিল না। আচ্ছা বাংলাদেশ যেটা মানে কেন পায় নাই? বাংলাদেশ গভর্নমেন্টের ওই সক্ষমতাই ছিল না। তাই না? জিআইসি তারা এটা গ্যারান্টি নিয়ে তো ইনভেস্টমেন্ট হেডেকও ছিল না আসলে তাদেরকে। ভারত থেকে পাকিস্তান থেকে কেউ যদি ক্যানেডিয়ান কোন গভর্নমেন্টকে গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট পাঠিয়ে দিতে পারে যে ভাই আমার ১ বছরে থাকা খাওয়ার খরচ এই যে আমি পাঠিয়ে দিলাম কানাডায়, জি। তার ভিসা মোটামুটি সিওর শট হয়ে যায়। বাংলাদেশ থেকে আচ্ছা। এই সিস্টেমটা নাই। কেন নাই? কারণ বাংলাদেশে যারা নীতি নির্ধারকরা আছেন, তারা কখনো ওইভাবে চিন্তা করার চিন্তা সুযোগই করেন না। তাদের চিন্তা হলো শুধু রাজনীতি, কোথায় ইনভেস্ট করবে এই সেই হাবিজাবি। দেরি এইজন্য বাংলাদেশ যে একটা হিসাবে আপনি বলছেন যে ভাইয়া বাংলাদেশ যেকোনো একটা হিসেবে ৭ নাম্বার আছে। হুম। আছে যে এতেই আমি খুশি। ঠিক আছে? এটা থাকারই কথা না। হিসেবে এটা থাকারই কথা না। আছে যে কেন আছে? কারণ বাংলাদেশের অদম্য বাংলাদেশের যে ছাত্র জনগোষ্ঠী আছে এটা প্রচন্ড লেভেলে পরিশ্রমী। ইয়েস! বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু আপনার রিফিউজি ক্লেইম করে। ভুয়া রিফিউজি ক্লেইম করে এবং জি। এগুলা খুব দ্রুততম সময়ে আবার ডিপোর্ট ও হয়ে যায়। তারপরেও এই কমিউনিটিতে কিন্তু বাংলাদেশীদের অনেক বড় অবদান আছে। এটাও মানতে হবে আপনাকে, তাই না? তো আস্তে বাংলাদেশের কমিউনিটি আরো অনেক গ্রো করতেছে। আমি চাইবো আমাদের যে সকল অডিয়েন্সরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তারা সবাই যেন এই দিকটা মাথায় রাখেন। সেটেল ডাউন করার অনেকগুলো ওয়ে আছে, লিটারালি অনেক ওয়ে আছে। আচ্ছা। বাট আপনাকে আসলে পড়ালেখা শেষ করতে হবে। আপনাকে আসলে স্কিলড হইতে হবে। আপনাকে আসলে ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকতে হবে। Only then you'll be able to settle down in Canada or in the UK or in America. Otherwise কোনোভাবেই কিন্তু এটা পসিবল না। তাহলে ভাই আমি কি আমাদের দর্শকদের জন্য একটা কথা বলতে পারি? সেটা হলো যে যারা স্টুডেন্ট ভিসাতে অলরেডি গিয়েছেন বা যাবেন, তারা এই ধরনের উল্টো-পাল্টা অ্যাসাইলাম বা আদার্স কোনো কিছু করার আগে মানে আপনার বা আপনার যেই কোম্পানিটা আছে সেটা তাদের সাথে কনট্যাক্ট করে একটা প্রপার যে আরো যেটা বললেন যে আসলে আপনার আরো অনেক রুট আছে সেটেল হওয়ার জন্য। তো আশা করি তারা আপনার থেকে তো সেই সার্ভিসটুকু পেতে অবশ্যই পারবে। আমি এখানে একটা খুব সুন্দর একটা কথা বলবো। যারা আমাদের রাকিব ভাইয়ের সাথে সরাসরি রিলেটেড আছে, রাইট? আমি জি, খুব সহজ করে দিই ব্যাপারটা। যারা রাকিব ভাইয়ের সাথে সরাসরি রিলেটেড আছেন অথবা রাকিব ভাইয়ের কাছে অলরেডি আপনাদের ইমিগ্রেশন এর ডকুমেন্টস দেওয়া আছে, ফাইলিং করা আছে। তারা আমার সাথে যোগাযোগ না করলেও হবে। তারা সরাসরি রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। রাকিব ভাই ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণ পুরো ফাইলটা আমাদের কাছে দিয়ে দিবে। এটা একদম খুব ইজি একটা ব্যাপার। রাইট? এটা একদম জি। কোনো ঝামেলা নাই। দ্যা ওয়ার্লড ইস ওপেন। দ্যা ওয়ার্লড ইস ওপেন। কিন্তু আমরা চাই যে লিগ্যালাইজড ওয়েতে সবগুলো কাজ হোক, গুছিয়ে কাজ হোক। শেষ করার আগে আমি আবারও রিকোয়েস্ট করব একটা জিনিস আমি কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিই। নতুন যে ভিডিওটা যাচ্ছে, প্লিজ ডিসক্রাইব অ্যাবাউট এআই কোর্সেস। এইটা নাজমুল হোসেন ভাইকে বলব, ইট ডিপেন্ডস অন ইউ ভাইয়া। আপনি একটু দেখেন, আপনার ইউনিভার্সিটি অফ টরন্টো আছে, আমাদের ইউনিভার্সিটি অফ ক্যালগারি আছে, ওয়াটারলু আছে। ইউনিভার্সিটি গুলোতে দেখেন যে আপনি এই কোর্সগুলো কেমন দেখতে পাচ্ছেন। আপনার সাথে যাচ্ছে কিনা, আপনি একাডেমিক প্রেশারটা নিতে পারবেন কিনা। দেন ইউ শুড মুভ অ্যাহেড উইথ দ্যাট ওয়ান। টিউশন ফিস ইন ক্যানাডা আমি অলরেডি আমি কি এটা কি দিয়ে দিব কিনা? আমি মনে হয় দিতে পারবো। আমি এই লিঙ্কটা দিয়ে দিই, তাই না? কমেন্ট বক্সে জি ভাইয়া স্কলারশিপের জন্য প্লিজ। জি, জি। আমার হ্যাঁ, হ্যাঁ। মনে হয় ভালো হবে। যেহেতু আমি ওই সময় তখন শো করতে পারলাম না এভাবে করে। আমি এটা দিয়ে দিই যাতে করে ছাত্রছাত্রী এট লিস্ট নন ক্যানাডিয়ান, হ্যাঁ? ট্যাগটা হচ্ছে নন ক্যানাডিয়ান। আমি কমেন্টটা করে দিচ্ছি এখন যাতে করে সবাই এটা পায়, হ্যাঁ? সেটা বেস্ট হবে। ওকে। সো আমি আবারও বললাম যারা ইউকে এর জন্য কাজ করছেন তারা তো আমাদের রাকিব ভাই হেল্প নিতেই পারছেন আলহামদুলিল্লাহ। জি। যারা কানাডার জন্য কাজ করবেন ইনশাআল্লাহ একদম মানে 0 টু একদম জি পর্যন্ত সুন্দর করে গুছিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করব। টিউশন ফিস এর কথা একটুখানি বলে দিই টিউশন ফিস এর কথা। তারপরে একটা খুব জরুরি প্রশ্ন আসছে অমি ভাই কিন্তু কানাডায় এখন। আপনি অলরেডি কমেন্ট দেখতে পাইতেছেন যে ভাই স্পোজ বার করে কিছু বলেন। অমি ভাই খুব ক্লোজ একটা মানুষ আমাদের, রাইট? আচ্ছা।
সো এখানে আমি একটুখানি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টিউশন ফি বলে দিই। টিউশন ফি ডিপেন্ড করে ভাই। কলেজ ইউনিভার্সিটি গুলোর উপরে ডিপেন্ড করে। কোন ইউনিভার্সিটি টিউশন ফি রয়েছে 30 থেকে 35,000, মাস্টার্স প্রোগ্রামের কথা বলছি, রাইট? জি কোন জায়গায় আছে 20 থেকে 25,000। এটা ডিপেন্ড করে। আপনার বাজেট অনুযায়ী এটা খুঁজে বের করতে হবে। এটা নাজমুল ভাইয়ের জন্য বললাম। অমি ভাইয়ের জন্য বলছি স্পাউস ওয়ার্ক পারমিট নিয়ে কিছু বলেন। খুব জরুরি এবং ক্রুশাল একটা পয়েন্ট এই আল্লাহর বান্দা এখানে করছে। কারণ আল্লাহর বান্দা এটা নিয়ে ঝামেলা করবে সামনে, তাই। আচ্ছা, এখন ওদিক থেকে সোহেল রানা আল মামুন ভাই জয়েন করেছেন। ওকে, সো স্পাউস ওপেন ফর্মে এটা ক্রিটিক্যাল একটা বিষয়। আমি খুব সহজে বুঝাই দিচ্ছি। ধরেন আমাদের রাকিব ভাই কানাডায় আছেন, লেখাপড়া করছেন। কেমন? জি তো ভাবি এখন এখানে ওপেন ওয়ার্ক পারমিটে আছে। এখন লেখাপড়া করা অবস্থায়, রাকিব ভাই লেখাপড়া করা অবস্থায়। তো রাকিব ভাই যখন লেখাপড়া শেষ করবেন, তখন রাকিব ভাইকে এনওসি ক্যাটাগরি 0 to 3 এর মধ্যে একটা জবে থাকতে হবে। অথবা আপনার 4-5 ওগুলো স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু অকুপেশন আছে যেগুলোতে ওনার জব থাকতে হবে। যদি আচ্ছা রাকিব ভাইয়ের জব থাকে, ভাবির না কিন্তু, যদি রাকিব ভাইয়ের জব থাকে, রাকিব ভাই কিন্তু স্টুডেন্ট ছিলেন। যিনি স্টুডেন্ট ছিল জি হ্যাঁ, ওনার যদি জব হয় বা ওনার যদি জব থাকে, তাহলে ভাবি স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিট যেটা, ওইটা উনি কন্টিনিউ করে যেতে পারবেন, ওইটা উনি থাকবে ওনার কাছে, রাইট? আচ্ছা আর যদি রাকিব ভাইয়ের জব যদি না থাকে, তাহলে ভাবিটা বন্ধ। এখন এখানে প্রশ্ন হলো, ভাই এটা কেমন একটা হিসাব হলো? আসলে হিসাবটা কি ছিল? হিসাবটা ছিল হচ্ছে আমার ডিপেন্ডেন্ট কমায় আনা, রাইট? জরুরি। আপনি এইখানে লেখাপড়া শেষ করলেন। শেষ করার পরে আপনি একটা ভালো জব পাইলেন না। আপনি এখন সারভাইভাল জব করতেছেন। তার মানে হচ্ছে আপনার এই লেখাপড়াটা কানাডার কোনো কাজেই লাগতেছে না। খুব হিসেব ক্লিয়ার। কানাডিয়ান গভর্নমেন্টের জন্য আপনি একজন স্কিলফুল কোনো হচ্ছেনই না। হচ্ছেন না তো আপনি এবং আপনার ওয়াইফকে আমাদের দেশে রাখার কোনো কারণ নাই। আপনার জি থাকারও কোনো কারণ নাই। আপনার আমাদের দেশে থাকারও কোনো কারণ নাই। ইউ নিড টু গো ব্যাক। খুব সুন্দর করে এটাকে যদি আমি একটু রিভার্স হইতে চিন্তা করি, রিভার্স ইঞ্জিনিয়ারিং, তাহলে হবে যে ভাই, রাকিব ভাই কানাডায় আসার আগেই কোন সাবজেক্টে পড়ালেখা করলে সরাসরি ওই ধরনের জব পাবে, জব এটা আগে পাওয়া থেকে যায় হিসাব করে আসবে। দেন দুই দিকেই সবাই ঠিক আছে। রাকিব ভাইও ঠিক আছেন, কানাডার গভর্নমেন্টও ঠিক আছে, দেশের উন্নতি হইতেছে। জি ভাই, তো এটার জন্য আমি একটা এক্সাম্পল বলি, মানে আমার একটা ছোট ভাই ও রিসেন্টলি আয়ারল্যান্ডে গিয়েছে। হ্যাঁ। তো এখন ও লাস্ট জব ছিল নেসলের এরিয়া ম্যানেজার ছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি সবাই নর্মালি কানাডা, ইউকে বা আমেরিকার জন্য ট্রাই করে, তুমি কেন আয়ারল্যান্ড চলে গেল? বলে যে ভাই, আমি দেখছি যে আয়ারল্যান্ডে আমি যে সাবজেক্টটা টার্গেট করছি সেটা আমার সাবজেক্টের সাথে রিলেটেড, এবং ওখানে 2 বছর স্টাডির পরে যেই জবটা ওই রিলেটেড জব পাওয়া যায় সেটাতে 2 বছর পরই পিআর মিলে। তাই বললাম, গুড, ভালো স্টাডি, তুমি রিসার্চ করছো, অবভিয়াসলি তুমি যেতে পারো, সেক্ষেত্রে একটা এখন ভালো আরেকটা ডিসিশন মজার ছিল। কথা হইতো, অন্যরা এসে কি বলতো, ভাইয়া রাকিব ভাই প্লিজ আমাকে ইউকে নিয়ে যান। হ্যাঁ এবং আপনি যখন বলতেন যে আচ্ছা তাহলে আপনি তাহলে আইএলটিএস এরকম একটা স্কোর করেন, আপনার এরকম একটা সাবজেক্টে পড়ালেখা করতে আসেন, তাহলে জি, আপনি এখানে সেটেল করতে হবে, প্ল্যান দিতেন না? এবং এখন ভাইয়া মানে সবাই যেটা বলে যে ভাইয়া সবচেয়ে ইজি সাবজেক্ট কোনটা এবং কম টিউশন ফি কোনটা, যেটাতে আমি ইজিলি পাস করে যাব। তাই আমি বললাম যে আসলে ইজি সাবজেক্টের কোনো বিষয় না, আর তোমাকে তো এখানে স্টাডি করতেই হবে। সবসময় আমি সবাইকে সাজেস্ট করি এটাই, যে যেটা আসলে তুমি মনে করবে যে না, এটাতে আমি কেরিয়ার করতে পারবো, যেটা আমি ভালো বুঝি, সেটার উপরে সাবজেক্ট কোনটা সেটা চয়েস করতে হবে। এখানে ওই ম্যানেজমেন্ট কোনো একটা কোর্স নিয়ে আসলাম, ইজিলি 1.5 বছর শেষ করলাম, তারপর জব পেলাম না, বাংলাদেশ ব্যাক করলাম, লাভ নেই। কোনো লাভ নেই। এবং এইটাই কি কানাডার জন্য হচ্ছে না, যেটা ইউকে এর জন্য, সেটা জি কি কানাডার সেম জিনিস হচ্ছে, হ্যাঁ রাইট? সবচেয়ে দুর্ভাগ্যের কথা হইলো, মানে মানে আমি অবাক হয়ে যাই, ছাত্রছাত্রীদেরকে ২ টা জিনিস দেওয়া হচ্ছে, রাইট? একটা জিনিস দেওয়া হচ্ছে যে ভাই আপনি হয় ট্রেড স্কিল করেন। যে ভাইয়া আমার একাডেমিগত দৌড় নাই, আমি ট্রেড স্কিল করব। ট্রেড স্কিলে আমাদের নাকটা আবার বেশি লম্বা। ট্রেড জি স্কিলে আমরা আবার কাজ করতে চাই না। আজীব, আজীব। আচ্ছা তাহলে আপনি ট্রেড স্কিল করতে চান না? তাহলে আপনি এরকম লেখাপড়া করেন। আপনি ডেটা ইঞ্জিনিয়ারিং পড়েন। ঠিক আছে? আপনি এগুলা ভাইয়া এগুলো আমাদের মাথায় ধরে না। অনেক প্রেশার হয়ে যাবে, পরে কোর্স কমপ্লিট করতে পারবো না। মানে কি? তাহলে আপনি সেটেল ডাউন করবেন কিভাবে? তাই না? আচ্ছা ভাইয়া, এইজন্য এটার সাথে আরেকটা কোশ্চেন, রিলেটেড কোশ্চেন, সেটা হলো আহ কানাডাতে যে কেয়ার ভিসার যে 2 ইয়ার্স এর পিআর,
এটা নিয়ে অনেকে দেখতেছি আপনার বিভিন্ন ইমিগ্রেন্ট যারা ফার্ম আছে তারা এটা এটা নিয়ে একটা বড় ভালো একটা মার্কেটিং স্ক্যাম। করতেছে। এটা একটা বড় একটা স্ক্যাম বলে দিই। এটা হ্যাঁ, প্রচন্ড লেভেলের বড় একটা স্ক্যাম। এই স্ক্যাম থেকে আপনার দর্শকদেরকে আমাদের যে শুভানুধ্যায়ী আছেন যে সকল ভাই-বোনেরা সবাইকে বলব যে আল্লাহর ওয়াস্তে যেন সবাই এটা থেকে নিজেদেরকে বাঁচায় রাখে, নাহলে বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে ফর সিওর। ঠিক আছে? ১ম কথা হচ্ছে এটা। ভুলেও যেন এটা ভুল না হয় কারো। এটা জরুরি কথা একটা। আচ্ছা। জি। আম এই কেয়ার গিভার প্রোগ্রামটা প্রতি বছরই থাকে ভাই। এটা এই আচ্ছা, বছর আচ্ছা। নতুন না। প্রতি বছরই থাকে। কিন্তু বছর টু বছর এটাকে সহজ থেকে সহজতর করা হয়। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। সো কেয়ার গিভার প্রোগ্রামে আসতে হলে আপনাকে যে ক্রাইটেরিয়া গুলো থাকতে হবে তার মধ্যে অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে কানাডার কোনো একজন ব্যক্তি, ধরেন আমি জি। আপনাকে এখানকার কোনো একটা জব এজেন্সির থ্রুতে আপনাকে আমি অফার লেটার দিব, জব অফার লেটার দিব। এটা অন্যতম আচ্ছা। একটা মেজর ক্রাইটেরিয়া। এইটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না। এবার মজার কথা বলি। জি। ধরেন রাকিব ভাইয়ের আ এজেন্সি আছে। তো রাকিব ভাইয়ের এজেন্সির কাছে, রাকিব ভাইয়ের কাছে একজন আসছে, "ভাইয়া আমি এরকম ভাবে ওই যে তাহিদ ভাই আছে, তাহিদ ভাইয়ের বাসায় একজন হোম কেয়ার সাপোর্ট লাগবে। তো উনি তো জব অফার দিবে বলছে আমাকে। তো আপনি আমার জি। প্রসেস করে দেন।" তো আমি কি করলাম? রাকিব ভাইকে আমি অ্যাপ্রোচ করলাম যে, "আমি এখান থেকে জব অফার লেটার পাঠাচ্ছি। আপনি একটু আমাদের ওই অমুক ওই যে প্রযোজ্য যে ব্যক্তিটা, যে মানুষটা, তাকে একটুখানি আ আ আমার এই প্রসেসটা করে দেন।" তো রাকিব ভাই সুন্দর মতন প্রসেস করে দিলেন। ওই মানুষটা চলে আসলো কানাডায়, পিআর হয়ে গেল। লেজিটিমেট প্রসেস। কিন্তু রাকিব ভাই হচ্ছেন অসৎ একজন ইমিগ্রেশন মানুষ। অসৎ একজন এজেন্সি। তো উনি কি করলেন? উনি শুধুমাত্র আমারটাই করেন নাই। আমার জব অফারের নাম-টাম চেঞ্জ কইরা সেল শুরু করছে। তো এখন আচ্ছা, আচ্ছা। প্রত্যেকটা জব অফার লেটার এরকম ভাবে আ আ ১০,০০০, ১২,০০০, ১৫,০০০ কানাডিয়ান ডলারে বিক্রি করতেছে রাকিব ভাই। অথচ আমিও জানি না। আর এইটা দিয়ে যিনি পিআর হয়ে অলরেডি জি। আমার এখানে কাজ করছেন উনিও জানেন না। কিন্তু ওদিক থেকে কিন্তু বিক্রি হচ্ছে। আর মানুষ কিন্তু জব অফার পাচ্ছে। তাহিদ সিদ্দিকীর কাছ থেকে। কি? এবং যদি অনলাইনে ভেরিফাইড করার হয়ে থাকে তখন দেখতেছে না এটা লিগ্যাল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এইটা কখন হয়েছিল? এই যে কয়দিন আগে একটা ভিজিট ভিসার পুরো মানে একটা ঢাল চলে আসছিল না? এইটা কিন্তু হয়েছিল তখন। খুবই একটা সিচুয়েশন ছিল। এইজন্য আমি সবাইকে আবারও বলব যে আল্লাহর ওয়াস্তে এই ধরনের স্ক্যামে যেন আমরা কেউ পা না দেই। খুব জরুরি। আরো একটা জিনিস আমি কমেন্টে দেখতে পাচ্ছি, অনিক বলছে, "থ্যাংকস এ লট। দারুণ একটা বিষয় জানতে পারলাম। শুধু টিউশন ফি কম দেখালি যে ঝাঁপাইয়া পড়া ঠিক না।" ইয়েস, ইউ আর রাইট। এটা খুব জরুরি একটা বিষয়। আম ফার্স্ট টু লাস্ট কানাডা জার্নি প্রসেস স্টেপ বাই স্টেপ ইনক্লুডিং ফিন্যান্সিয়াল প্ল্যানিং। ইনশাআল্লাহ আমাদের যে প্রতিষ্ঠান রয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করবে যদি আপনাদের এই হেল্প গুলো প্রয়োজন হয়। আ নাজমুল ভাই বলছেন যে ইনফরমেটিভ লাইভ স্ট্রিম। থ্যাংক ইউ নাজমুল ভাই। ওকে। সো আরেকটা জিনিস আমি সবার সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা আমি একটু সবাইকে এখানে দিয়ে দিই যাতে করে সবাই এটা পায়। গিভ মি a moment. Let me give you that as well. ততক্ষণে আমাদের আম রাকিব ভাই চলে আসবে। Please connect here. Okay, there you go. চলেন। দিয়ে দিলাম। আমি জানি না রাকিব ভাই আসতে পারছেন কিনা এখনো। ওনার এখানে মোস্ট প্রবাবলি ইন্টারনেট ইস্যুস আছে। অথবা কোনো টেকনিক্যাল ইস্যুস ওখানে হয়তোবা থাকবে। ওকে? সো কমেন্ট করে দিয়েছি সবাইকে আমাদের এখানে জয়েন করার জন্য। There you go. আর মোটামুটি আমি শেষের পথেই চলে আসছি। আমি শেষ করবই এখন। থ্যাংক ইউ রাকিব ভাই আমাকে এখানে ইনভাইট করার জন্য এবং যে সকল আ শুভানুধ্যায়ী ভাই-বোনেরা ছিলেন তাদেরকে আমি বলব যে আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখান থেকে তাহলে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।